পেল না। নিস্তব্ধ কল ধরল না। এবারে তো ফোনটা বন্ধই আসছে। রেডি হয়ে নিস্তব্ধ নিচে নেমে এলো। ডাইনিংয়ে সে বসলো। খাওয়ার মাঝে নিলয় সাহেব প্রশ্ন করলো, পরশু রাতে বাসায় ছিলে না, কোথায় ছিলে? নিস্তব্ধ নির্লিপ্ত স্বরে জবাব দিল, ফার্ম হাউসে। সেখানে কেন হঠাৎ? ইচ্ছে হয়েছিল তাই। তোমার আর কোনো প্রশ্ন আছে? অবশ্যই আছে। কাল এত রাতে তুমি কই থেকে ফিরেছিলে? নেশা ফান করতে শুরু করনি তো? নিস্তব্ধ ভ্রু কুঁচকে বাবার দিকে তাকালো। নিলয় সাহেব মুখ কাচুমাচু করে বলল, না, ওই বলছিলাম আর কি। খেতেও পারো, এগুলো ভালো নয় বাবা, খেতে নেই। আয়শা ঠোঁট টিপে হেসে বলল, বাবা এসব বাদ দিন, কোনো কাজ ছিল বোধহয় তাই বেরিয়েছিল। তা দেওরজি তাসফির সঙ্গে তোমার কথা নয় নাকি? নিস্তব্ধ মাথা নেড়ে না বোঝালো। খাওয়া শেষ করে নিস্তব্ধ নিঃশব্দে বেরিয়ে গেল। নিস্তব্ধ চলে যেতেই সবাই একে অপরের দিকে অদ্ভুত চোখে চাইল। তার ছেলে মিথ্যে বলা পছন্দ করে না, অথচ একটু আগে নিজে কি সুন্দর চমৎকার মিথ্যে কথাগুলো বলে গেল। নীলয় সাহেব ঠাট্টা করে বলল, বুঝলে গিন্নি, এ হচ্ছে তোমার বউ পাগল ছেলে। তলে তলে টেম্পু চালায়, অথচ ওপর দিয়ে বলে তোল শেষ। যত দ্রুত সম্ভব ছেলে বউকে বাড়ি নিয়ে এসো, ছেলে তোমার পাগল হলো বলে। অনিমা বেগম গম্ভীর কণ্ঠে বলল, তার বউ লাগলে সে নিজে নিয়ে আসুক। দেখো তোমার ছেলে আর কি কি কাণ্ড ঘটায়। সবাই চুপ থাকবা, মোক্ষম সময় তাকে জবাব দেওয়া হবে। বাসন্তী বলে উঠল, মা তুমি যাই বলো না কেন, ভাই কিন্তু বইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, এখন শুধু তোমার ভাই তার সবার কাছে স্বীকার করলেই হয়। সবাই একজোটে হেসে নিল। ব্রেকফাস্টে তাসফিকে মন মরা হয়ে খেতে দেখে মেজো চাচি জিজ্ঞেস করলো, কি হয়েছে? জামা বাবাজির সঙ্গে সব ঠিকঠাক তো? তুই তো কাল এসে বললি সব ঠিকঠাক। তাসফি মাথা নাড়ল, বলল, কিছু না চাচি, আসো তোমায় একটু জড়িয়ে ধরি। দেখো মেয়ের কাণ্ড, কি হয়েছে তাও বলবে না, উল্টো কথা ঘোরাতে বাপের মতো উস্তাদ। আহা আসো না। তাসফি চেয়ারে বসা অবস্থায় মেজো চাচির কোমর জড়িয়ে ধরল। চাচি তাসফির মাথায় হাত বুলালো। তাসফি মনে মনে বলল, তোমায় আমি ভীষণ ভালোবাসি চাচি। মা মারা যাবার পরে তো তুমিই আমার মা হয়ে উঠেছ। এখন এই দুনিয়ায় আপন বলতে তো শুধু তুমি। আর হঠাৎ এসে ধরা দিল ডাক্তার সাহেব আর তার পরিবার। রেডি হয়ে তাসফি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কলেজে এসে তাসফি সবার প্রথমে দৌড়ে নিস্তব্ধর চেম্বারে এলো, কিন্তু সে তাকে সেখানে পেল না। তার অনুমান ঠিক কিনা শিওর করা দরকার, কিন্তু লোকটা যেন হঠাৎ করেই হাওয়া হয়ে গেল। আজব তো, যা বলার সরাসরি না বলে লোকটা প্রতিবারই হেয়ালি করে। অপর বিল্ডিংয়ের থার্ড ফ্লোর থেকে নিস্তব্ধ তাসফির ভাবমূর্তি অবলোকন করে মুচকিয়ে হাসল। সে তো চায় তাই, তার বিভি তার জন্য উতলা হোক, অস্থির হোক, না হলে প্রেমটা জমবে কেমন করে। ক্লাসে আসতেই তাসফিকে আশা স্বর্ণিধি আরাধ্য জোকের মতো আঁকড়ে ধরল কথার জালে। আশা কটমট করে তাকিয়ে থেকে আশেপাশে অবলোকন করে গর্জে উঠে বলল, এত বড় একটা কথা তুই আমাদের থেকে গোপন করে গেলি, কি করে পারলি বলতো? স্যার মতো গম্ভীর মানুষ কিনা সবসময় তোর খোঁজ করে। তুই অসুস্থ হতে হাইপার হয়, তোকে যারা শাস্তি দিল তাদেরও শাস্তি দিল। আমাদের তো আগেই বোঝা উচিত ছিল। ইস, ইচ্ছে করছে তোকে এখন বুড়িগঙ্গা নদীতে গিয়ে চুবাই। ইস, কি অপমানটাই না হলাম আমরা। আগে আমাদের বললে তোর কি এমন ক্ষতি হতো বলতো? আর বিয়ের খবর সবাই জানে না কেন? স্যার তোর এত কেয়ার করে, অথচ সবাইকে বিয়ের কথা জানাতে সমস্যা কোথায়? তাসফির করুণ চোখে ওদের দিকে তাকিয়ে রইল। বিয়ের কথা কেন বলছে না সেটা তো সেও জানে না। লোকটার ভাবগতি বোঝা বড্ড মুশকিল, কখন কি করবে কে জানে। ওদের উদ্দেশ্যে ধীর স্বরে বলল, সব বলবো তোদের, একটু ধৈর্য ধর। এখন তো ক্লাস টাইম, স্যার চলে আসবে। ওরা শান্ত হলো কিছুটা। স্বর্ণিধি চোখ ছোট ছোট করে বলল, সত্যি সব বলবি তো? প্রমিস। আরাধ্য বলল, এই, এবার বিশ্বাস হলো? তুই কোনটা সত্যি বলিস মিথ্যা বলিস আমরা তো ভেবেই কুল পাচ্ছি না। তাসফি অসহায় চোখে ওদের দিকে তাকিয়ে রইল। প্রথম বেল শেষে সুজন নিস্তব্ধর কেবিনে এলো। এসেই চেয়ারে গা এলিয়ে দিল। সুজনকে দেখে নিস্তব্ধ ভ্রু কাচুমাচু করে কুচকালো করে প্রশ্ন করলো, কি ব্যাপার, এত হতাশ কেন? সুজন কপাল ঘষে বলল,
ভালো লাগছে না, মা বিয়ের জন্য প্যারা দিচ্ছে। উফ ওহ। নিস্তব্ধ সিরিয়াস হয়ে বসে বলল, দেখ সুজন, বিয়ে করা তোর এখন দরকার। আঙ্কেল আন্টিরও তো একটা শখ আহ্লাদ আছে, তাই না? তৃপ্তিকে কেন নিজের কথা বলিস না? সুজন নিস্তব্ধের দিকে তাকালো, দুর্বল হেসে বলল, তৃপ্তির মতো মেয়েকে ভালোবাসা যায় নিস্তব্ধ, কিন্তু জীবনসঙ্গী করা যায় না। নিস্তব্ধ অবাক হয়ে বলল, মানে তুই তো ওকে ভালোবাসিস? তবে সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ নিস্তব্ধ, তুই বুদ্ধিমান ছেলে। তৃপ্তি যে ক্যাটাগরির মেয়ে, তাকে সংসারের মায়ায় বেঁধে রাখা সম্ভব নয়। আমি ওকে ভালোবাসি, ভালোবাসবো, তবে ওকে কাছে পেতে চাই না। যখন ওর বিষয়ে জানতাম না, তখন থেকে ওকে ভালোবাসি। আমার ভালোবাসা তো মিথ্যা নয়, কি করে ভুলবো সে ভালোবাসা? ছুঁতে চাইতাম ওকে, কিন্তু যেদিন থেকে ওর বিষয়ে জানলাম, সেদিন থেকে ওকে ছোঁয়ার ইচ্ছাটা মরে গেছে। ও ওর মতো বেঁচে থাক, নিজের মতো চলুক। আমি হয়তো ওকে আড়ালে দেখব, আবার হয়তো সময়ের বিবর্তনে ওকে ভুলেও যাব। ওকে জীবন সঙ্গিনী হিসাবে আমি চাই না। চাইলে আরও অনেক আগে মায়ের কাছে নিয়ে যেতাম ওকে। আমি চাই আমার জীবনসঙ্গী আমার মতো করে থাকবে, আমাকে সে শ্রদ্ধা করবে, ভীষণ করে ভালোবাসবে, অভিমান করবে, রাগ দেখাবে, আমার বাবা মাকে শ্রদ্ধা করবে, যার মস্তিষ্কে হাজারটা পুরুষের ছবি থাকবে না। তৃপ্তির পক্ষে তা কোনোটাই করা সম্ভব না। ও অহংকারে অসুস্থ পরিবেশে বড় হয়েছে, সে কি করে আমার সুস্থ ফ্যামিলির সাথে মানিয়ে নেবে? তৃপ্তিকে যেহেতু ভালোবাসি, তাই ওকে ভুলতে পারি না শত চেষ্টা করেও। তবে আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমার এই দুঃখগুলোকে নিঃশেষ করে দিতে পারে। বাকিটা জীবন আমাকে আগলে রেখে ভালোবাসবে। নিস্তব্ধ মাথা নাড়ল। বুঝলাম, তবে বিয়ে করছিস না কেন? সুজন মুহূর্তেই কণ্ঠ পরিবর্তন করে হতাশ কণ্ঠে বলল, মেয়ে তো পছন্দ হচ্ছে না ভাই, ধুর জীবনটা বেদনার ভাই। নিস্তব্ধ সুজনের পিঠে ধরাম করে থাপ্পড় মেরে বলল, শালা তুই আর শুধরাবি না। আমি শুধরালে কেমন করা হবে? তোর বাসর ঘর কে সাজাবে? নিস্তব্ধ চোখ গরম করে চেয়ে বলল, দাঁড়া তুই। সুজনকে আর পায় কে, সে দৌড়ে বেরিয়ে গেল, বলে গেল, দেখ ভাই, চিন্তা করিস না, তোর মেয়ের সাথে আমার ছেলের সেটিংটা আমি করে দিবনি। বাই দোস্ত। সুজনের ছেলে মানুষই কানটি নিস্তব্ধ রাগ করতে গিয়েও হেসে দিল। সময় তখন দ্বীপ্রহর, রোদেরা গাছের ফাঁক ফোকর দিয়ে উঁকি মারছে, তাদের শত্রুতাও খানিকটা কমে এসেছে। নিস্তব্ধ চেম্বারে আগমন ঘটল তাসফির। নক না করেই সে ঠাস করে ঢুকে পড়ল। আজ রোগিণী নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, নক করে আসা উচিত ছিল। তাসফির ভাবলেশীন ভঙ্গিতে বলল, প্রয়োজন মনে করিনি। তাই? হ্যাঁ। নিস্তব্ধ চেয়ার ছেড়ে উঠে তাসফির কাছাকাছি এসে দাঁড়ালো। তাসফি তার সামনেই সকালের পাওয়া চিরকুটটি মেরে ধরলো, বলল, এটা চিনেন? নিস্তব্ধ ভাবার ভঙ্গিমা করে বলল, কেন বলুন তো? এটা যে আপনার হাতের লেখা, বুঝতে পারছেন? নিস্তব্ধ মাথা নাড়লে তাসফি রেগে গেল। হেয়ালি করছেন কেন? আপনি জেনেও কেন প্রশ্ন করছেন? সকালে ফোন কেন ধরেননি? পানিশমেন্ট। তাসফি অবাক হয়ে বলল, আবার কিসের পানিশমেন্ট? নিজে ভেবে দেখুন। মানেটা কি? আমি আপনাকে ব্লক করেছিলাম বলে আপনি এখন এমন করবেন? ভুল, এমন করব না। একবার করলাম, আপনি দীর্ঘদিন করেছেন। আমি এক মুহূর্ত করে আপনাকে আমার অনুভূতিটুকু বোঝালাম, দ্যাটস ইট। তাসফি অদ্ভুত চোখে তাকিয়ে রইল নিস্তব্ধর পানে। নিস্তব্ধ আবারও ফিসফিস করে বলল, মিসেস ইয়াসার, আপনি আমায় চিনেননি। বলেছিলাম আমার প্রত্যেকটা পাওনা আমি সুদে আসলে ফিরিয়ে নেব। কাটাকাটি হলে আর ভালোবাসা জমলো কোথায় বলুন? বাকি কতটুকু বলার সুযোগ পেল না নিস্তব্ধ, দিতে চাইলেও না বোধ হয় তাসফি। মুহূর্তের মাঝেই শার্টের কলার টেনে ধরল। নিস্তব্ধ সামান্য ঝুঁকতেই তাসফি নিস্তব্ধর অধর আঁকড়ে নিজের কোমল ওষ্ঠের সহিত ধরল। নিস্তব্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, দুহাত স্যারেন্ডারের মতো করে উঁচু করে রেখেছে। তাসফি তাকে ছেড়ে দিয়ে ঈষৎ চোর বসালো নিস্তব্ধর দোকানে, বলল, আপনি
এক নম্বরের একটা বদলোক ভেবেছিলাম। আপনি শুধরে গেছেন, কিন্তু না। কুকুরের লেজ কি আর সোজা হয়? অসহ্য। নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল, আমি কি করলাম বউ? আপনি কি করলেন মানে? আপনি তো সব নষ্টের মূল। বারবার আমায় চিন্তায় রাখেন, সব কিছু গন্ডগোল করে দেন। উফ, আপনাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো আমি। তাসফি দৌড়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে ঠাস করে চেয়ারে বসে পড়ল। বউ তার বেজায় খেপে গেছে। আসলে নিস্তব্ধ, সব দোষ তোর। কিন্তু বউকে না রাগালেও তো তোর ভালো লাগে না। কি করবি বল? হ্যাঁ, আসলে এত সুখের মাঝে জীবনটাই বেদনার। সময়টা প্রায় দুপুর 3টার পর মুহূর্ত। সূর্যিমামা তপ্ত বদনে চেয়ে আছে সকল মানব জাতির উপরে। তবুও কলেজের পেছনের দিকটায় তার ঠিক উত্তপ্তটা ঠাউর হচ্ছে না গাছের ছায়া। তার উপরে পেছনে নদীর শীতল হাওয়ার পরিবেশকে আরও শীতল করে তুলেছে। সূর্যের উত্তপ্তকে ছাড়িয়ে গিয়েছে। তাসফি, আশা, স্বর্ণিধি, আরাধ্য বসে আছে সেই গাছের ছায়ায়। ওরা তিনজন তাসফির মুখ পানে চেয়ে আছে। তাদের চোখ চকচক করছে কিছু জানবার আশায়। নিস্তব্ধ স্যারের বিষয়ে শুনতে তারা আগ্রহী, ভীষণ আগ্রহী। এমন একজন কর্কশ স্যারের সাথে সে থাকছে কেমন করে, কি হলো, এইসবই তাদের ভাবনা। তাসফিও মুখ কাচুমাচু করে কথা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা তাড়া দিয়ে বলল, কি ব্যাপার বলছিস না কেন? সারাদিন পার করে দিবি নাকি দুটো কথা বলতে? তাসফি মিছে রাগ দেখিয়ে বলল, আহা, বলছি তো। আরাধ্য বলল, হ্যাঁ, সেটা শুনতেই আমরা বসে আছি। এবার বল না, দোহাই তোর। তাসফি দীর্ঘশ্বাস ফেলে তার আর নিস্তব্ধর হুট করে হয়ে যাওয়া বিয়ের বিষয়টি খুলে বলল। তবে মেডিকেলে পড়ার অঙ্গীকে তাসফি বিয়েতে রাজি হয়েছে, আর বর্তমানে ডিভোর্স বিষয়টা চেপে গেল। কারণ ঘরের কথা কখনো পরকে বলতে নেই। সে যতই তোমার আপন হোক না কেন, কোনো একদিন তাতে তোমার বিপদ আসবে নিশ্চিত। তোমার যখন তার সঙ্গে মন কষাকষি হবে, দুর্বল জায়গায় আঘাত করে তারা তোমাকে ছোট করতে মোটেও ভুলবে না। স্বর্ণিধি জিজ্ঞেস করলো, এই এখন তোদের মাঝে সব ঠিকঠাক? আরও তো ওদের কথা গিলছে চুপচাপ করে, শান্ত ভঙ্গিতে, নির্বোধ বাচ্চার ন্যায়। এই পর্যায়ে তাসফি কিছু বলতে যাবে, তার আগেই আশা আর স্বর্ণিধি চোখ গরম করে আরাধ্যের দিকে তাকালো। ওকে ধাক্কা দিয়ে বলল, কি রে, তুই এখন এখানে কি করছিস? যা সর, ফট এখান থেকে। আমরা এখন পার্সোনাল কথা বলবো, যা বাসায় যা। মেয়েদের মাঝে ছেলেদের কাজ কি, যা। আরাধ্য হতভম্ব হয়ে চেয়ে রইল ওদের দিকে। আশ্চর্য কণ্ঠে শুধালো, কি আজব, আমি কি করলাম? কিছু করিসনি, যা এখন সর। আরাধ্যকে ওরা এক প্রকার ঠেলেই পাঠালো। আরাধ্য যাওয়ার সময় বিড়বিড় করে বলল, এই জন্যই বলে মেয়ে মানুষ মানেই ঝামেলা। এদের মতিগতি বোঝা দায়। হুট করে কখন কি করে বলা মুশকিল। আরাধ্য যেতেই আশা আর স্বর্ণিধি আরও একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, এই, তোদের মাঝে সব ঠিকঠাক তো? তাসফিও নির্লিপ্ত কণ্ঠে বলল, কি ঠিকঠাক হবে? কি ঠিকঠাক হবে মানে? স্যার এখন তোকে মেনে নিয়েছে? তাসফি মাথা নাড়ল। আশা আরও ফিসফিস করে বলল, স্যার তোকে? তাসফি চোখ বড় বড় করে দুটোর মাথায় গাঁটটা মেরে বলল, অসভ্য মেয়ে মানুষ। বল না ভাই, স্যার যেমন কেমনে কি? আমরা তো ভেবেই কুল পাচ্ছি না দোস্ত। তাসফি চোখ রাঙালো। তোরা বেশি কথা বলিস। আশা দুষ্ট হেসে বলল, এই, স্যার কখনো তোকে কিস করেছে? তাসফি চোখ গরম করে তাকালো। দুজন নিজেদের ব্যাগ কাঁধে নিতে নিতে আমতা আমতা করে বলল, থাক থাক, সমস্যা নেই, বলতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা বরং আজ আসি। হ্যাঁ, টাটা দোস্ত। আশা যাওয়ার আগে তাসফির কানে কানে ফিসফিস করে বলে গেল, স্যারকে বেশি বেশি আদর করিস, বাই। তবে রে। দুজনে দিল দৌড়। দুজনের কর্মকাণ্ডে তাসফিও হেসে দিল। ঘড়ির কাঁটা 4টার ঘরে গিয়ে পা রেখেছে বোধ হয়। সূর্যের তেজও খানিকটা কমে এসেছে। ওরা যাওয়ার পর তাসফি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল নদীতে থলথল করা দীর্ঘ জলরাশির দিকে। বাতাসের তোপে তারা কেমন ঢেউয়ে কাঁপছে। সেই ঢেউয়ে ভাসিয়ে নিতে যাচ্ছে কত শত ময়লা আবর্জনা, কচুরিপানা, গাছের পাতা। এই অবেলায় বাবার কথা তার ভীষণ করে মনে পড়ছে। নিঃসঙ্গতার ভিড়ে আমাদের কখনো কখনো হারিয়ে যাওয়া প্রিয়জনকে মনে পড়ে।
অথবা যাদের সাথে আমাদের দীর্ঘদিনের আলাপ আলোচনার বন্ধন। কিন্তু একদিন তারা আমাদের ভীষণ আপন ছিল। সময়ের বিবর্তনে সব বদলে গিয়েছে। কোথায় তুমি বাবা? আমার জন্য দোয়া করো। মাকে বলো আমার জন্য ভীষণ করে দোয়া করতে, আমার ডাক্তার সাহেবের জন্য দোয়া করতে। আমরা যেন ইহকাল পরকালে দুই জনমেই একসঙ্গে থাকি। আশা একা একা হাঁটছে বাসার উদ্দেশ্যে। হঠাৎ করেই তার অদ্ভুত ইচ্ছে জাগ্রত হলো মনে। ইহা নিছকই ছেলে মানুষই, তবুও মন চাইছে কাজটা করে ফেলতে। সঙ্গে সঙ্গে সে সুজনকে মেসেঞ্জারে নক দিল। স্যার, আপনার বাসার অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ? সুজন লাইনেই ছিল, ভ্রুকুচকে লিখল, হোয়াই, আমার বাসার অ্যাড্রেস দিয়ে তোমার কি প্রয়োজন? আমার প্রয়োজন নয় স্যার, আসলে তাফসি জানতে চাইছিল ওর নাকি কিসের প্রয়োজন। ও আজ ফোন আনিনি, তাই আপনাকে বলতে পারছে না। প্লিজ বলুন না। আশা ডাহা মিথ্যা কথাটা বলেই বসল। সুজন ভাবল সত্যি হয়তো তাসফি চেয়েছে। আসলে রাজান পড়ে কিছুক্ষণ বাদে সুজনদের দোতলা বাড়ির সামনে এসে আশা রিক্সা থেকে নামলো। এই পর্যন্ত এসে সে এবারে দোটানায় পড়েছে, ভিতরে যাবে কি যাবে না। না, এখন ভেবে আর লাভ নেই। এসেই যখন পড়েছি আমি আন্টিকে একবার দেখেই যাই। আশার মনে এই ইচ্ছে পোষণ হতো না। সম্পূর্ণ দোষ সুজন স্যার। ক্লাসে প্রায় সময় সে মায়ের গল্প করে। তার মা রান্না বান্নায় নাম্বার 1, কথা বলায় নাম্বার 1। সুজন নাকি তার থেকে এত সুন্দর গুণগুলো রপ্ত করেছে। আশা আজ আর লোভ সামলাতে পারল না। তার চাচি বাসায় নেই, গিয়েছে বাপের বাড়ি। এই সুযোগে আশা একটু ঘোরাঘুরি করবে। গেটে শটান দাঁড়িয়ে থাকা দারোয়ান প্রথমে তাকে ঢুকতে দিতে দারুণ তেরামি করলো। পরবর্তীতে সে সুজন স্যারের কথা বলে ভয় দেখালোতেই একটু রেহাই পাওয়া গেল। আশা সামান্য সে গলা পরিষ্কার করে ভাব নিয়ে বলল, আপনি কি জানেন সুজন স্যার আমাকে পাঠিয়েছে? সে যদি জানে আপনি আমাকে ভেতরে ঢুকতে দেননি, আপনার চাকরি নট হয়ে যেতে পারে, জানেন? দোকানদার সুজনের কথা শুনে মুখ কাচুমাচু করে ফেলল। চাকরি নটের কথা শুনে আরো ভয় পেল। অমনি আশাকে সুরসুর করে ভেতরে ঢুকতে দিয়ে দিল। আশা জিজ্ঞেস করলো, দারোয়ান হাতের ইশারায় নিচে দেখালো। আশা উৎফুল্ল চিত্তে এগিয়ে গেল, কাপা কাপা হাতে কলিং বেল বাজালো। সুজনের বাবা তিয়াস মিত্র ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল আর খবরের কাগজ পড়ছিল। ভদ্রলোক সারাদিনে একটু বসার ফুসরত পাননি, পাবে কি করে? ঘরে জোয়ান ছেলে থাকতে যদি নিজেকে ব্যবসা সামলাতে হয় তবে হবে কেমন করে? কলিং বেলের আওয়াজ পেয়ে গলা উঁচিয়ে ডাকলো, সুজনের মা, দেখো তো কে এলো। সুজন এলো নাকি দেখো। আসছি। রাহেলা বেগম দ্রুত এসে দরজা খুলে দিল। তবে সেখানে সুজনের মুখের পরিবর্তে হাসি খুশির বদলে সাদা অ্যাপ্রন পরিহিত অপরিচিত মেয়েকে দেখে কিছুটা অবাকই হলেন। আশা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আপনি কি ডাক্তার সুজন স্যারের মা? ভদ্রমহিলা সালাম নিয়ে কিছুটা অবাক স্বরেই মাথা নাড়ল। আশা সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল। আন্টি ভালো আছেন? রাহেলা বেগম কিছুটা ভ্যাবাচাকা খেল আশার কর্মকাণ্ডে। রাহেলা বেগম আশার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কে মা? তোমায় তো চিনতে পারলাম না। আশা বলল, আন্টি আমি সুজন স্যারের একজন কুখ্যাত ছাত্রী। ভদ্রমহিলা চোখ পিটপিট করে চাইল। আশা বলল, বুঝলেন না তো? আচ্ছা আমি বুঝিয়ে বলছি। কুখ্যাত কেন বলছি, কারণ আমি সবসময় স্যারের ভুল ধরিয়ে দিই, তাই কুখ্যাত। স্যার কথা তো শুনে চলি না, শুনে চললে তার ভদ্র ছাত্রী হতাম, বুঝেছেন? রাহেলা বেগম কিছু না বুঝতেই মাথা নাড়ল। তার মাথা ঘুরছে। সে মেয়েকে হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, এসো মা, ভেতরে এসো। আশা উৎফুল্ল চিত্তে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকাতে তাকাতে, বাহ, বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো। তিতাস মিত্র ইসরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল। আশা নিজে এসে থেকে বলল, আঙ্কেল ভালো আছেন? আমি সুজন স্যারের একজন ছাত্রী। আসলে স্যার আমার থেকে একটি নোট নিয়েছিল, সেটা আমার এখন খুব দরকার, তাই নিতে আসলাম। সঙ্গে মিষ্টি আন্টিকেও দেখতে আসলাম। স্যারের মুখে আন্টির প্রশংসা অনেক শুনি, আন্টিকে দেখার লোভটা আর সামলাতে পারলাম না। আশা মনে মনে বলল, আসলেই আন্টির চেহারা এখনো ভীষণ কিউট, দেখেই বোঝা যাচ্ছে ছেলে তার মায়ের জিনগুলোই বেশি পেয়েছে। রাহেলা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলো, সুজন আমার প্রশংসা করে? আশা মাথা নাড়ল। রাহেলা বেগম খুশি হয়ে আশাকে বসতে দিল। বিভিন্ন নাস্তা পানি এনে ভরে ফেলল।
আশার মজার মজার কথা শুনে সুজনের বাবা মা দুজনেই হাসতে লাগলেন। দুজনেই অনেকদিন পর এভাবে মন খুলে হাসলো। ভদ্রলোক হাসলেন। আশার ছেলে মানুষই সে বুঝতে পারছে। স্ত্রীকে বললেন, সুজনের মা যাও, ওকে সুমনের রুমে নিয়ে যাও। নোট আনলে ওর রুমেই রাখবে। রাহেলা বেগম বললেন, ও হ্যাঁ হ্যাঁ চলো, আসলে সুজন দোতলায় থাকে তো, এখনো আসেনিও। এসো মা। রাহেলা বেগম আশাকে নিয়ে সুজনের রুমের সামনে এসে আবার ফিরে গেল। সুজনের